আসসালামু আলাইকুম। ক্লিন শিক্ষা বইয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ এদুল ইসলাম সাকিব। আজ কেমিস্ট্রি ক্লাসে আপনাদের সাথে এসেছি কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 4 যে ইলেকট্রোকেমিস্ট্রি অধ্যায় আছে ওইটা শেষ করতে। তো পুরো অধ্যায়টাকে আমি একটা সুন্দর মতো টাইপে নিয়ে আসি, টাইপ দিক থেকে নিয়ে আসি যাতে ওদের ম্যাথগুলো করতে এবং বেসিকটা কনফার্ম ভালো মতো বুঝতে তোমাদের কোনো সমস্যা না হয়। তো শুরু করে আমরা অধ্যায়টা শুরু করি প্রথমে ইলেকট্রোকেমিস্ট্রি, কেমিস্ট্রি সেকেন্ড পেপার, কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার 4, চ্যাপ্টার হলো 4, নাম কি? ইলেকট্রোকেমিস্ট্রি। আচ্ছা, তো প্রথমে আমরা চলে যাই টাইপ ওয়ানে। টাইপ ওয়ানে টাইপ ওয়ানে আছে কত ফ্যারাডে। কি বলছি আমি? কত ফ্যারাডে। থাকলে এন ইন্টু ই সূত্র। আমাদের প্রস্তুতি বলে কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে, কত ফ্যারাডে যেখানে উল্লেখ থাকবে আমি চোখ বন্ধ করে সূত্রে চলে যাবো কোথায়? এন ইন্টু ই। তো এখন আসো এনটা কি আর ইটা কি। এনটা মিন করে তার মোল সংখ্যা আর ইটা মিন করে তার তুল্য সংখ্যা। কি বললাম আমি? এনটা মিন করবে তার মোল সংখ্যা আর ই মিন করতেছে তার তুল্য সংখ্যা। তার সময় একটা করে দেখি আগে মোল সংখ্যা কিভাবে বের করা যায়। মোল সংখ্যা 4 ভাবে বের করা যায়। ফার্স্ট অফ অল তোমাকে বলে দিল এত মোল, 5 মোল, 10 মোল, 20 মোল, 50 মোল। তো যেটা বলবে তোমার মোল সংখ্যা ওইটাই হবে। এটা তোমার তুমি আমি সবাই বুঝতেছি যে আমাকে বললে ডিরেক্ট বলে দেয় 5 মোল, 10 মোল, 20 মোল বা 50 মোল, তখন ডিরেক্ট এন এর মান হবে 5, 10, 20 বা 50। এখন ধরো এমটা তোমাকে ঠিক মোলে বললো না, এন এর মানটা তোমাকে গ্রামে বললো, 20 গ্রাম ম্যাঙ্গানিজ বা 5 গ্রাম অক্সিজেন এরকম বললো। তখন যদি ভর বলে দেয়, আমরা সূত্র সবাই জানি এন ইকুয়াল টু ডব্লিউ বাই এম, এটা আমরা প্রত্যেকেই জানি। এবার আসো পরেরটা। যদি আমাকে আয়তন বলে দেয় তখন আমাদের সূত্র হবে বিএল ডিভাইডেড বাই 22.4। এই এল দ্বারা মিন করছি লিটারে নিতে হবে। আয়তন তোমার ইসে মিলিমিটারে বা যেটাই থাক না কেন, সেন্টিমিটার কিউব যাতেই থাক না কেন, অথবা তোমার ডেসিমিটার কিউব যাতেই থাক না কেন, ডেসিমিটার কিউব তো আর লিটারটা কি কথা। তো তোমাকে সবসময় নিতে হবে কিসে? লিটারে নিয়ে নিতে হবে একটা। আচ্ছা, আর লাস্টে আছে যেমন তোমাকে অনুসংখ্যা বলে দিল, তখন সূত্র হলো এন ডিভাইডেড বাই এন এ। তোমাকে যতগুলো অণু বলে দিবে ওইটা উপরে থাকবে আর নিচে থাকবে তোমার এন এ বলতে বোঝে অ্যাভোগাড্রোর নাম্বার। এটার মান হলো 6.023 ইন্টু 10⁻23। এই হলো আমাদের মোটামুটি মোট সংখ্যা বের করা হয়ে গেল। এবার আসে ই। ই দ্বারা বোঝায় তুল্য সংখ্যা যার পূর্ণরূপ ইকুইভ্যালেন্ট নাম্বার। ইকুইভ্যালেন্ট নাম্বার। তুল্য সংখ্যা বের করতে কে কে পারো আমি জানি না, বাট তুল্য সংখ্যা বের করা শেখাটা উচিত। তো এখন আমি তোমাদের শেখাবো তুল্য সংখ্যাগুলো কিভাবে বের করতে হয়। আচ্ছা, তো আসি তুল্য সংখ্যা কিভাবে বের করে। ফার্স্টে আসি অ্যাসিডের তুল্য সংখ্যা। কার? 1 নম্বর আসি অ্যাসিডের তুল্য সংখ্যা। অ্যাসিডের তুল্য সংখ্যা, অ্যাসিডের তুল্য সংখ্যা হবে তার প্রতিস্থাপনীয় এস প্লাস সংখ্যা। প্রতিস্থাপনীয় এইচ প্লাস সংখ্যা। যেমন তুমি ধরতে পারো সালফিউরিক অ্যাসিড H2SO4, এখানে এইচ কয়টা আছে? এইচ প্লাস আয়ন দুইটা, তাহলে এর মান হবে 2। HCl, এখানে এইচ কয়টা আছে? HCl এ একটা, তখন এর মান হবে 1। নাইট্রিক অ্যাসিড HNO3, এখানে এইচ কয়টা আছে? একটা, তাহলে এর মান হবে 1। এইভাবে তুমি প্রত্যেকটা ক্যালকুলেশনগুলো করতে পারো। তো এখান থেকে আমরা এইচ প্লাস আয়নটা বের করে আল্লাহর মধ্যে পারবো। তো এখান থেকে অ্যাসিডের যদি তুল্য সংখ্যা বের করতে বলে আমরা মোটামুটি পারবো। আরেকটা বিষয় মেডিকেলে আসে, যেমন H3PO4, H3PO3, আরেকটা আছে H3PO2, এই তিনটা। তো আমি তোমাদের যখন কেমিস্ট্রি ফার্স্টে পড়াতে অ্যাড করেছিলাম সেখানে আমি তুল্য সংখ্যা বের করে তোমাদের শিখাইছিলাম।
তো তুমি যদি ওই লেকচারটা লাইভে জুম ক্লাসটা আমাদের যদি অনলাইনে দিয়ে থাকে তো তুমি যদি দেখো, তোমরা দেখবা যে ওইখানে সুন্দর মতো দেওয়া আছে যে আমি তুল্য সংখ্যাগুলো কিভাবে বের করছিলাম ফার্স্ট লাইভ জুম ক্লাসটা কেমিস্ট্রি। আচ্ছা, তো আমি তবু এখানে একটু দেখাই দিই। এখানে এইচ এর মান 3টা আছে মানে তোমার মনে হইতে পারে এখানে 3টা হবে, বাট এখানে একটু গাঠনিক সংখ্যাটা আমাদের দেখতে হবে। যেমন এখানে গাঠনিক সংখ্যা যদি আমি আঁকি, পি একটা আছে, অক্সিজেন 4টা আছে, হাইড্রোজেন 3টা আছে। এই অক্সিজেনের সাথে যে হাইড্রোজেনগুলো যুক্ত থাকবে আমরা শুধুমাত্র তাকেই কাউন্ট করবো। এখানে কয়টা হাইড্রোজেন অক্সিজেন যুক্ত আছে? 3টা, তাহলে এর মান 3। এবার যদি পরেরটায় আসো, ওখানে আছে ফসফরাস 1টা, অক্সিজেন 3টা, তাহলে 1 2 3, আর হাইড্রোজেন হলো 3টা, তাহলে 1 2 3। তাহলে এখানে দেখো অক্সিজেনের সাথে যুক্ত হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে। এখানে কিন্তু এর মান 3 হবে না, এখানে হয়ে যাবে 2। সেম টু সেম তুমি যদি এটারটা করো তখন দেখো এখানে এর মান হয়ে যেতেছে 1। তো এইভাবে করে তোমরা একটু খেয়াল রাখবো, এটা মেডিকেলে বেশি আসে বা ঢাকা ভার্সিটি বা জাহাঙ্গীরনগরে আসতে পারে, অসুবিধা কিছুই না, এই একটু খেয়াল রাখবো এইগুলা। তো এই হলো মোটামুটি অ্যাসিডের তুল্য সংখ্যা বের করার সিস্টেম। এবার আমরা চলে যাই ক্ষারেরটায়। আচ্ছা, এবার আসো ক্ষারের তুল্য সংখ্যা। প্রতিস্থাপনীয় OH মাইনাস সংখ্যা। আচ্ছা, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দিই NaOH, এখানে OH কয়টা আছে? একটা, তাহলে এর মান হবে 1। তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি দিই CaOH2, এখানে OH কয়টা আছে? 2টা, তাহলে এর মান হবে 2। তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিলে AlOH3, এর মান আছে কয়টা? 3টা। তো ব্যাপারটা বুঝতে পারছো আশা করি। তাহলে এখানে OH একটা আছে তাই এর মান 1, এখানে OH 2টা আছে তাই এর মান 2, এখানে OH 3টা আছে তাই এর মান কত? 3। আমরা এইভাবে প্রত্যেকটা অঙ্কগুলো করে যাব। এবার আসো জারকের ক্ষেত্রে, জারকের তুল্য সংখ্যা। জারকের তুল্য সংখ্যা, এটা হবে মোট জারণ সংখ্যার পরিবর্তন, মোট জারণ সংখ্যার পরিবর্তনটা। যেমন KMnO4 যখন Mn2+ এ পরিণত হয়, 5 ইলেকট্রন গ্রহণ করে Mn2+, তাহলে এখানে তার জারণ সংখ্যা চেঞ্জ করতে হয়েছে +5, তাহলে এখানে এর মানটা হবে 5। সেম টু সেম তুমি যদি বিজারকেরটা করো, আমরা দেখি বিজারকেরটা কেমন হবে। সেম, যদি বিজারকের তুল্য সংখ্যা বের করো সেম হবে। বিজারকের ক্ষেত্রে মোট জারণ সংখ্যা পরিবর্তনটা হবে, ও যে কটি ইলেকট্রন দান করে মোট যে জারণ সংখ্যা পরিবর্তনটা, ওইটাই হবে তার কি সংখ্যা? তার তুল্য সংখ্যা। বিজারকের ক্ষেত্রে বিজারকের তুল্য সংখ্যা, এটা কি হবে? মোট জারণ সংখ্যার পরিবর্তন। যেমন Fe2+, একটা এটা দান করে Fe3+ হইল, তাহলে এখানে এর মান কত হবে? 1। বুঝতে পারছি কিনা? তাহলে আমাদের অ্যাসিড গেল, ক্ষার গেল, জারক গেল, বিজারক গেল। এবার আসলে লবণের ক্ষেত্রে কি হবে? এই ক্লাসটা আমি আবারও রিপিট করতেছি কারণ অনেক কিছু ছিল না, তাই করে দিচ্ছি, বা তোমরা ওই ক্লাসটা করলে এটা বুঝতে হবে। সেম জিনিস ওখানে পড়েছি, তুল্য সংখ্যাটা বের করা। লবণের তুল্য সংখ্যা, এখানে হবে ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা। কি হবে?
ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা। যেমন তুমি যদি সোডিয়াম কার্বনেট লবণ লিখি Na2CO3, এখানে চার্জ কত +2, তাহলে হবে এর মান 2। বুঝতে পারছি কিনা? লাস্ট আসি ধাতু বা অধাতুর ক্ষেত্রে কি হবে। ধাতু বা অধাতুর ক্ষেত্রে তার যোজনী হবে তার তুল্য সংখ্যা। ধাতু বা অধাতুর ক্ষেত্রে তার যোজনী কি হবে? তার তুল্য সংখ্যা। যেমন তুমি যদি এখানে ম্যাগনেসিয়াম লেখো, তাহলে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এর মান কত হবে? 2। অ্যালুমিনিয়াম যদি লেখো, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এর মান হবে 3। এরকম প্রত্যেকটা যোজনী হবে তার কি সংখ্যা? তুল্য সংখ্যা। তো আশা করি তোমরা তুল্য সংখ্যা বের করাটা মোটামুটি শিখে গেছো। তো এবার কিছু ম্যাথ প্র্যাকটিস করলে তোমরা আশা করি বুঝতে পারবা। আচ্ছা, কোশ্চেন 1, একটা প্রশ্ন লিখি। 5 মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত করতে কত ফ্যারাড লাগবে? কি বলছি? 5 মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত করতে কত ফ্যারাড লাগবে। তো যেহেতু কত ফ্যারাড বলছে, কত ফ্যারাড দেখা মানে আমার সূত্র হবে N ইন্টু ই। কত ফ্যারাড বলা মানে কি আমার সূত্র কি? N ইন্টু ই। তাহলে এনটা কি? মোল সংখ্যা। এখানে কত মোল বলছে? 5 মোল, তাহলে এন এর মান হবে 5। আর ই কি হবে? তুল্য সংখ্যা। যেহেতু অ্যালুমিনিয়ামটা ধাতু, সুতরাং এখানে তার যোজনী কত? 3। তাহলে 5 ইন্টু 3, 3 × 5 = 15 ফ্যারাড। বুঝতে পারছি কিনা? খুবই সিম্পল অঙ্ক। সেম টু সেম আরেকটা কোশ্চেন যদি আমি দিই, 10 গ্রাম ম্যাগনেসিয়াম সঞ্চিত করতে কত ফ্যারাড লাগবে? সেম কোশ্চেন। কি বলছি? 10 গ্রাম ম্যাগনেসিয়াম সঞ্চিত করতে কত ফ্যারাড লাগবে। এখানে ভর বলে দিছে, ডিরেক্ট বলে নেই। তো কত ফ্যারাড লাগবে মানে N ইন্টু ই। এখানে N বের করতে আমাকে লাগবে W/M ইন্টু ই। W কত বলছে? 10 গ্রাম। আণবিক ভর কত ম্যাঙ্গানিজের? এটা ম্যাগনেসিয়ামের পারা উচিত 24। আর ই এর মান কত? 2। তাহলে কাটাকাটি করে 12, ওখানে যা আসবে তাহলে আসবে 0.833 ফ্যারাড। তাহলে বুঝতে পারছি কিনা? তো এরকম 2টা অঙ্ক আমি করে দিলাম, আর 2টা অঙ্ক তোমাদের লিখে দিচ্ছি। তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা, করে আমাদের কমেন্ট সেকশন জানাবে অ্যান্সারগুলো কি কি আসছে। কোশ্চেন 3 লেখো। 200 সেন্টিমিটার কিউব 200 সেন্টিমিটার কিউব অক্সিজেন সঞ্চিত করতে কত ফ্যারাড লাগবে? কত, এখানে কত দেখতে কেমন হয়ে গেছে, সুন্দর করে দিবি। কত ফ্যারাডে লাগবে? এই অঙ্কটা একটু করবা। কোশ্চেন 4, 3 ইন্টু 10⁻⁶ N3 - কে N2 পরিণত করতে কত ফ্যারাডে লাগবে? তো এই 2টা অঙ্ক তোমরা একটু বাসায় করে আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবে দুটো অ্যান্সার কি। আশা করি পারবা। তো এবার পরেরটা আসি, পরের টপিকটাই, টাইপ 2। এতক্ষণ আমরা অঙ্ক করলাম কত ফ্যারাডের। এবার আমরা চলে যাব কত কুলম্বের অঙ্কে। কিসের অঙ্কে? কত কুলম্ব। প্রশ্ন যদি আমাকে বলে কত কুলম্ব বিদ্যুৎ লাগবে বা চার্জ লাগবে, কত কুলম্ব বলে সূত্র হয়ে যাবে N ইন্টু F।
এর আমরা একটুকে জানি মোল সংখ্যা, এটা হলো তুল্য সংখ্যা, আর এফটা হলো 96,500, কারণ 1 ফ্যারাডের সমান 96,500 কুলম্ব। তো এফটা এখানে ফিক্স, সবসময় এফ মানে বসাবো 96,500 বসাই দিব। তো একটা ম্যাথ দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। একটা ম্যাথ দেখি, KMnO4 এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 50 গ্রাম Mn2+ লবণ সঞ্চিত করতে কত কুলম্ব বিদ্যুৎ লাগবে? কত কুলম্ব বিদ্যুৎ লাগবে? কি বলছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 50 গ্রাম Mn2+ লবণ সঞ্চিত করতে কত কুলম্ব বিদ্যুৎ লাগবে। যেহেতু কত কুলম্ব বলে ফেলছে, আমার সূত্র কি হয়ে যাবে, N × F। আমি এখানে উপরটা মুছে একটু অঙ্কটা দেখাই দিই। তাহলে এখানে আমরা দিয়ে শুরু করে দিই, অঙ্কটা অ্যান্সারটা দেখি। সূত্র হবে NEF। এনটা কি, মোল সংখ্যা। এখানে যেহেতু ভর বলে দিচ্ছে, তাহলে W/M মানে 50 ডিভাইডেড বাই ম্যাঙ্গানিজের আণবিক ভর কত, 55। এবার হচ্ছে তুল্য সংখ্যা, এর মান কত হবে, এর মান হয়ে যাবে কত, এর মানটা হবে 5। কেন 5? KMnO4 এখানে +7 ছিল, এখানে হয়ে গেছে Mn2+, তার মানে ডিফারেন্স কত, জারণ সংখ্যা 5। আর F কি হবে, অলওয়েজ 96,500 ফিক্সড। তাহলে এখান থেকে আমি বের করতে হবে না, যেটা যত কুলম্ব অ্যান্সার। তো জিনিসগুলো বুঝলে কিন্তু খুবই সিম্পল, বাট বইটা তোমাদেরকে সিকোয়েন্স করে দেয় নাই, এরকম করে ম্যাথগুলো করাও নাই। এই জন্য তোমরা একটু ঘাবড়ে যাবো, অঙ্কগুলো পারো না। এই জন্য আমি তোমাদেরকে মাত্র 10 থেকে 11 টাইপে পুরো অধ্যায়টা নিয়ে আসছি। এই গেল তোমাদের সেকেন্ড টাইপ। এবার টাইপ 3-তে। টাইপ 3, তুল্য ভর নির্ণয়। কি নির্ণয়? তুল্য ভর, যাকে প্রকাশ করে কি দ্বারা, ক্যাপিটাল ই দ্বারা। সূত্র হলো E = M/E। তাহলে এন দ্বারা কি প্রকাশ করে আমরা সবাই জানি, পারমাণবিক বা আণবিক ভর। পারমাণবিক অথবা আণবিক ভর। আর ই দ্বারা প্রকাশ করবে তো তুল্য সংখ্যা। তাহলে এখন খুব ইজি না, আমরা যে কোনো অঙ্ক করতে পারবো না। যেমন যদি আমি তোমাকে বলি ক্যালসিয়ামের তুল্য ভর বের করো, তাহলে E(C) কি হবে, C(E) কি হবে, তা আণবিক ভর ক্যালসিয়ামের কত, 40, আর তুল্য সংখ্যা তো 2, তার মানে 20। তোমাকে যদি আমি বলি সোডিয়াম কার্বনেটটা বের করো, তাহলে Na2CO3, তাহলে 106, কারণ আমরা জানি সোডিয়াম কার্বনের আণবিক ভর কত, 106। 106/2, তার মানে 53। যেহেতু এটা লবণ, যেহেতু চার্জ ছিল 2, ক্যাটনের মোট চার্জ, এই জন্য এর মান 2 হয়েছে। এগুলো প্রত্যেকটা আমি আগে বলে আসছি তোমাদের। তো একটা জিনিস খেয়াল করো, এই যে Na2CO3 আণবিক ভর যে 106, এটা করে দেখার কোনো দরকার নেই। তোমাদের কিছু কিছু মাথায় মুখস্থ রাখবা, যেমন সোডিয়াম কার্বনেট 106, সালফিউরিক অ্যাসিড 98, সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা এটা হবে 40, তারপরে HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে 36.5। তো কমন কিছু আছে যেগুলো পরীক্ষা বারবার আসে। তো এইগুলো তোমাদের যদি মুখস্থ করে টাইম লস করতে পারে, মানে করে ক্যালকুলেশন করে টাইম লস করো, তাহলে কিন্তু হইলো না। তো এই কিছু কিছু জিনিস সেগুলো সবসময় মাথায় রানিং রাখবা। পরে আসো টাইপ 4-এ। এবার টাইপ 4, তড়িৎ রাসায়নিক তুল্য ভর। এখানে আমরা মাত্র শুধু তুল্য ভর করলাম, এবার আমরা দেখবো তড়িৎ রাসায়নিক তুল্য ভর। তড়িৎ রাসায়নিক তুল্য ভর।
যাকে প্রকাশ করা হইতেছে ক্যাপিটাল জেড দ্বারা। জেড ইকুয়াল টু এম বাই ইএফ। এ মানবিক ভর, এফ 96,000, ই এর মান তো ই হলো তুল্য সংখ্যা, আর এফ সমান সবসময় 96,500 কুলম্ব। এখানে ইজি তুমি যে কোনো করতে পারো। আমি যদি তোমাকে বলি এখন নিকেলের তড়িৎ তুল্য ভর বের করো, তাহলে এনআই অফ জেড কি হবে? নিকেলের আণবিক ভর কত? 58, তার তুল্য সংখ্যা কত? এনআই 2 প্লাস মানে 2, আর তার 96,500 এর মান ফিক্সড। পারবো কিনা? গ্রাম পার কুলম্ব। এরকম যদি তোমাকে আমি বলি কিসেরটা বের করো, সিলভারটা বের করো, তাহলে জেড অফ এজি কি হবে? 108 ডিভাইডেড বাই সিলভারের তুল্য সংখ্যা কত হবে? 1 ইন্টু 96,500। এরকম প্রত্যেকটা বের করতে বললে আমরা আশা করি ইনশাল্লাহ পারবো। তো এই হলো মোটামুটি আমাদের টাইপ 4 শেষ, তড়িৎ তুল্য ভর। এবার চলে যাই আমরা পরের টাইপে। এবার টাইপ 5 এ যাচ্ছি আমরা। টাইপ 5 এ আছে ফ্যারাডের প্রথম সূত্র। টাইপ 5 এ কি আছে? ফ্যারাডের প্রথম সূত্র। টাইপ 5 ফ্যারাডের প্রথম সূত্র। ফ্যারাডের প্রথম সূত্র কি বলছে? ফ্যারাডের প্রথম সূত্র বলছে W is proportional to Q। চার্জ যত বেশি দিব তার আমরা কি পাবো? ভরটাও তত বেশি বেশি পাবো। তাহলে এখান থেকে তুমি যে সময় চিহ্নটা W equal to ZQ, তো W equal to Z into, আমরা ফিজিক্সে পড়ে আসছি, Q equal to IT, তাহলে Q এর বদলে আমি এখানে লিখতে পারি IT। আর Z equal to আমরা মাত্র দেখলাম যে তড়িৎ তুল্য ভর, Z equal to লেখা যায় M by EF ইন্টু IT। তাহলে মোটামুটি সব মিলে দাঁড়াইলো MIT ডিভাইডেড বাই EF। এই হলো আমাদের মোট ফ্যারাডের প্রথম সূত্র। 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে এই যে জেডটা কি? যেটা যদি সংজ্ঞা আসে, মাঝে যেটা সংজ্ঞা আসে, সংজ্ঞা আসে তোমরা বলতে পারো 1 কুলম্ব বিদ্যুৎ চালনা করলে কোনো মোলের যত গ্রাম ক্যাথোডে সঞ্চিত হয় তাকে ওই মোলের কি বলে? তড়িৎ তুল্য ভর। তো এই যে W, এখান থেকে আমরা ম্যাথ করতে পারি। W থেকে বিভিন্ন ঘোরায় পেঁচে ম্যাথ আসতে পারে। তো আমরা আগে দ্বিতীয় সূত্রটা দেখবো, এরপর কিছু ম্যাথ করবো। আমরা প্রথম সূত্র দ্বিতীয় সূত্রে কিছু ম্যাথ করবো। চলে যায় টাইপ 6। টাইপ 6 ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ফ্যারাডের দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রটা কি? W1 by W2 equal to U1 by E2। কি বলছি? W1 একটু ভালো করে লিখি। W1 by W2 equal to কি? U1 by E2। এটা হলো তার ফ্যারাডের দ্বিতীয় সূত্র। আর যখন একাধিক যৌগন নিয়ে দ্রবণ নিয়ে কাজ করবে তখন ফ্যারাডের দ্বিতীয় সূত্র প্রযোজ্য হবে, আর যখন একটি নিয়ে কাজ করবে তখন ফ্যারাডের প্রথম সূত্র প্রযোজ্য হবে। এখন যদি আমি এখানে আরেকটা তোমাদেরকে লিখে দিতে পারি সাথে সেই অনুসিদ্ধান্তের মতো, জেড ও ই এর সম্পর্ক। কিসের? জেড ও ই এর সম্পর্ক। Z1 by Z2 equal to U1 by E2। এই হলো মোটামুটি আমাদের ম্যাথ করার সূত্র। তাহলে প্রথমে আমরা প্রুফ করলাম এখানে W equal to MIT ডিভাইডেড বাই EF, আর এখানে আমরা দেখলাম যে দ্বিতীয় সূত্র W1 by W2 equal to E1 by E2। আর যেটা এর মধ্যে সম্পর্ক কি? Z1 by Z2 equal to E1 by E2। এই হলো মোটামুটি আমাদের প্রথম দ্বিতীয় সূত্রে ম্যাথ আসবে। একটু ম্যাথ প্র্যাকটিস করলে আমরা দেখতে পাবো কি কি ম্যাথ আসতে পারে, পারবো কিনা আমরা। টাইপ 7 আমরা দেখবো কিছু ম্যাথ দেখবো, যে ম্যাথগুলোর মাধ্যমে আমরা কি কি ফ্যারাডের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রে কি কি ম্যাথ আসতে পারে আমরা সেগুলো দেখবো। তো ফার্স্ট যদি আমি একটা ম্যাথ দেখি, কপার সালফেট দ্রবণে 3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 6 আওয়ার চালনা করলে
ক্যাথোডে কি পরিমাণ কপার সঞ্চিত হবে, ক্যাথোডে কি পরিমাণ কপার সঞ্চিত হবে। যেহেতু ফার্স্ট অফ অল একটা দোকানের কথা বলতে আমরা বুঝতে পারতেছি ফ্যারাডের প্রথম সূত্র, এছাড়া এই সূত্রে প্রত্যেকটা মান দেখলে বুঝতে পারতেছেন কিসের সূত্র, ফ্যারাডের প্রথম সূত্র। আর কি কি দেওয়া আছে আমাকে, দেওয়া আছে আই এর মান 3 অ্যাম্পিয়ার, টাইম 6 × 3600 সেকেন্ড, 6 আওয়ার দেওয়া আছে। এরপরে দেওয়া আছে ই এর মান কত হবে, এর মান হবে 2, এফ এর মান কত হবে 96,500 ফিক্স, আর আণবিক ভর এম কত, কপারের 63.5। তাহলে আমরা সূত্র কি জানি, ডব্লিউ ইকুয়াল টু এম আই টি ডিভাইডেড বাই ই এফ। এখন এম এর জায়গায় আমি 63.5 বসাবো, আই এর জায়গায় 3 বসাবো, টি এর জায়গায় 6 × 3600 বসাবো, তারপরে ই এর জায়গায় 2 বসাবো, এফ এর জায়গায় 96,500। এখানে যা আসবে সে তত গ্রাম হবে অ্যান্সার। তো বুঝতে পারছি কিনা প্রশ্নগুলো কিভাবে আসে। এই হলো মোটামুটি আমাদের প্রথম সূত্রের একটা অঙ্ক করলাম। এরকম তোমাকে দেখা গেল তোমাকে ভরটা বলে দিল, তোমাকে আই বের করতে বলো, আই ইকুয়াল টু হোয়াট, পারবো তো, আশা করি পারা উচিত। আবার তোমাকে আইও বলে দিল, এটা বলে দিল, তোমাকে বলো কত টাইম লাগবে, টাইম ইকুয়াল টু হোয়াট। তা আমাদের আই চাক, ডব্লিউ চাক, আর এই চাক, টি চাক, একই তো সিস্টেম, সবই তো একই। যেটা দরকারটা বাম সাইডে নিয়ে বাকিগুলো আমরা করে ফেলবো। তো আমি একটাই করে দিলাম, তোমরা আশা করি বাকিগুলো পারবা। ফ্যারাডের দ্বিতীয় সূত্রে একটা ম্যাথ করি। ফ্যারাডের দ্বিতীয় সূত্রে একটা ম্যাথ আমরা করব। যেমন প্রশ্নে লিখো, কোশ্চেন, শ্রেণী সমবায়ে যুক্ত জিঙ্ক সালফাইড ZnSO4 এবং জিঙ্ক সালফেট এবং কপার সালফেট CuSO4 কোষদ্বয়ে একই পরিমাণ বিদ্যুৎ দিয়ে যদি 5 গ্রাম জিঙ্ক সঞ্চিত হয়, তাহলে কত গ্রাম কপার সঞ্চিত হবে, তাহলে কত গ্রাম কপার সঞ্চিত হবে। শ্রেণী সমবায়ে যুক্ত জিঙ্ক সালফেট এবং কপার সালফেট কোষদ্বয়ে একই পরিমাণ বিদ্যুৎ দিয়ে যদি 5 গ্রাম জিঙ্ক সঞ্চিত হয়, তাহলে কত গ্রাম কপার সঞ্চিত হবে। তো সূত্র কি আমরা জানি, ধরো ডব্লিউ জিঙ্ক বাই ডব্লিউ কপার ইকুয়াল টু ই জিঙ্ক বাই ই কপার, কারণ আমরা পড়ছিলাম কি W1 বাই W2 ইকুয়াল টু U1 বাই E2। তো এখানে আমাকে বের করতে হবে কত গ্রাম কপার লাগবে, মানে ডব্লিউ অফ সিইউ অফ ডব্লিউ লাগবে। তাহলে WCUটাকে এক সাইডে রাখি, বাকিগুলোকে অন্য সাইডে নিয়ে যাই, উল্টে গেল CU ই জিঙ্ক ইন্টু ডব্লিউ জিঙ্ক। তাহলে এখন আমরা কি জানি, ই ইকুয়াল টু আমরা কি জানি এম বাই ই। তো দুইটার এম বাই ই বের করবো, আর পাশে ডব্লিউ বাই জেড আমাকে দিয়ে দিছে 5 গ্রাম। তাহলে এখানে ডব্লিউ বাই জেড কি হবে, ডব্লিউ এই যে জিঙ্কের ভরটা কি হবে 5 গ্রাম। তাহলে এখন এই ই এর মান তো দুইটা সেম, দুই দিক কাটাকাটি হয়ে যাবে। আণবিক ভাবে যদি তুমি বসাও ম্যাথটা তুমি ইজি করতে পারবা। আচ্ছা দেখাই দিই, তাও একটু উপরের দিকটা একটু মুছে দেখাই দিই। তোমার কপারের ভর কত, কপার আণবিক ভর 63.5, আর ই এর মান কত হবে 2। সেম টু সেম তোমার যদি জিঙ্কেটা দেখি, জিঙ্কের মান কত 65 ডিভাইড বাই 2 আর ইন্টু 5, তাহলে 2 কাটাকাটি হয়ে যাবে, উল্টো তুমি বুঝতেছো, এখান থেকে যে মানটা আসবে আমাদের অ্যান্সার হবে তত গ্রাম কপার। তো এখানে আর তুমি আরেকটা জিনিস দেখছো, এখানে কিন্তু দুইটা ইসের কথা বলছে, যৌবনের কথা বলছে। এখানে বোঝা যেতেছে এখানে কি হবে, ফ্যারাডের দ্বিতীয় সূত্র। আমি একটু গিয়ে বলছিলাম কিভাবে তোমরা অঙ্কগুলো করবা, কিভাবে সূত্রগুলো ধরবা। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো এবং এই টাইপের অঙ্ক আসলে পারবা। এবার চলে যায় পরের টপিকে।
এবার হচ্ছে যে টাইপ 8। টাইপ 8 এ আসো অর্ধকোষ উপস্থাপন। অর্ধকোষ উপস্থাপন। অর্ধকোষ কয় প্রকার? দুই প্রকার, একটা হলো অ্যানোড অর্ধকোষ, একটা হলো ক্যাথোড অর্ধকোষ। অ্যানোড অর্ধকোষ কি? যে অর্ধকোষে জারণ বিক্রিয়া ঘটে তাকে বলে অ্যানোড অর্ধকোষ, আর যেখানে বিজারণ বিক্রিয়া ঘটে তাকে বলা হয় ক্যাথোড অর্ধকোষ। তো অর্ধকোষ তুমি উপস্থাপন করবা কিভাবে? আমাদের তো আমরা পাঠ্যে এখানে লিখতেই পারি এটা অ্যানোড, এটা ক্যাথোড। এর মতো আমরা দেখছি অ্যানোড সবসময় ক্ষয় হয়, ক্যাথোডে জমা হয়, তো এগুলো তো আমি লিখতেই পারি। বাট তুমি একটা বিক্রিয়া অনুসারে লিখতে যাবা, একটা সিকোয়েন্সে তুমি ইকুয়েশনে লিখতে, তখন তুমি কিভাবে লিখবা? লেখার সিস্টেমে তোমরা দেখো, প্রথমে আসি অ্যানোড অর্ধকোষ। অ্যানোড অর্ধকোষে প্রথমে সলিড লিখবা, পরে অ্যাকুয়াস লিখবা। এক কথায় অ্যানোড অর্ধকোষে কি করবা? প্রথমে তুমি সলিড লিখবা, পরে অ্যাকুয়াস লিখবা। যেমন তুমি জিঙ্ককে লিখতে চাও অ্যানোড হিসাবে, তাহলে জিঙ্ক সলিড একটা দাগ, জিঙ্ক 2+ আয়ন অ্যাকুয়াস। ক্লিয়ার? অথবা আরেকভাবে লেখা যায় জিঙ্ক সলিড দাগ জিঙ্ক সালফেট, মানে একটা লবণের দ্রবণ হিসেবে লেখা যায়। একই কথা, আয়নিত আছে। তো তুমি এখানে জিঙ্ক আয়ন হিসেবে লিখতে পারো, একটা লবণের দ্রবণ হিসেবে লিখতে পারো। তো তোমাকে অ্যানোড লেখার জন্য খেয়াল রাখতে হবে কি, প্রথমে সলিড থাকতে হবে, পরে কি থাকতে হবে? অ্যাকুয়াস থাকতে হবে। সেম টু সেম যদি আমি ক্যাথোড বলি, ক্যাথোড কি হবে? উল্টা হবে। ক্যাথোড লিখতে হলে প্রথমে তোমার অ্যাকুয়াস থাকা লাগবে, আর তারপরে তোমার সলিড থাকা লাগবে। যেমন তুমি দেখি জিঙ্কের ক্যাথোড হিসেবে লিখতে চাও, তাহলে প্রথমে লিখবা জিঙ্ক 2+ অ্যাকুয়াস, তারপর লিখবা জিঙ্ক সলিড। ক্লিয়ার? অথবা জিঙ্ক সালফেট অ্যাকুয়াস, তারপর তুমি লিখবা জিঙ্ক সলিড। বুঝছে কিনা? তাহলে তোমাকে অ্যানোড লিখতে হলে প্রথমে সলিড লিখতে হবে, পরে অ্যাকুয়াস লিখতে হবে। আর ক্যাথোড লিখতে হলে প্রথমে অ্যাকুয়াস থাকবে, পরে কি থাকবে? সলিড থাকবে। অথবা তুমি এই যে এরকম রূপ দেখে বুঝতে পারো, দেখলেই বুঝলো তুমি এটা অ্যানোড, আর এটা দেখলেই বুঝলো এটা ক্যাথোড। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার সবার। এবার চলে যায় পরের টপিকে। কততে ছিলাম আমরা? 8 মেবি ছিলাম, এবার টাইপ 9। আচ্ছা, এবার হচ্ছে সামগ্রিক কোষ উপস্থাপন। কি? সামগ্রিক কোষ উপস্থাপন। সামগ্রিক কোষ উপস্থাপন কিভাবে হবে? প্রথমে তুমি অ্যানোড অর্ধকোষ লিখবা। সামগ্রিক কোষ মানে তোমার একটা একটা করে না, পুরো বিক্রিয়াটাকে তুমি একটা এসে লিখবা। তাহলে প্রথমে অ্যানোড অর্ধকোষ লিখবা, দুটো দাগ দিবা, এরপর তুমি ক্যাথোড অর্ধকোষ লিখবা। এই হলো মোটামুটি পুরো বিক্রিয়াটা তোমার উঠে যাবে। আর এই মাঝখানে দুটো দাগ ধরে বোঝায় লবণ সেতু। আমরা লবণ সেতু ব্যাখ্যা পড়ছি বা লবণ সেতু সংগত পড়ছি, লবণ সেতু। তাহলে প্রথমে অ্যানোড অর্ধকোষ লিখবো, দুটো দাগ দেবো লবণ সেতু, এরপর আমরা লিখবো কি? ক্যাথোড অর্ধকোষ। একটা উদাহরণ যদি দিই, যেমন আমরা ডেনিয়েল কোষটা সবাই পড়ছি, ডেনিয়েল কোষটা সবাই পড়ছি। এই ডেনিয়েল কোষকে তুমি যদি সামরিক কোষ হিসেবে উপস্থাপন করতে চাও, প্রথমে লিখি আমরা জিঙ্ক অ্যানোড হিসেবে থাকে, তাহলে জিঙ্ক সলিড, জিঙ্ক অ্যাকুয়াস, দুইটা দাগ। এরপর আসো কপার অ্যাকুয়াস, যেহেতু কপার ক্যাথোড হিসেবে থাকে, তারপর কপার সলিড। বুঝছে কিনা? অথবা তুমি আয়নিত আকারে লিখতে পারো, যেমন জিঙ্ক সলিড Zn2+ অ্যাকুয়াস, দুটো দাগ, কপার 2+ অ্যাকুয়াস, কপার সলিড। তো বুঝতে পারছি কিনা যে একটা জিনিসকে পুরো একদম সামগ্রিকটা কিভাবে লিখতে হয়? তার সাথে তোমরা বুঝতে পারছো। এবার আমরা চলে যাই পরের টপিকে। তোমাদেরকে আমি কয়টা করতে দিই, যেটার দ্বারা তোমার একটু বাসায় প্র্যাকটিস হয়ে যাবে। তোমাকে আমি কয়টা করতে দিই। কোয়েশ্চেন 1, তোমরা ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের নির্মিত পাত্রে তাদের সালফেট লবণের কোষ উপস্থাপন করবা। এক কথায় ম্যাগনেসিয়াম আর জিঙ্কে তুমি সামরিক কোষটা উপস্থাপন করবা। উপস্থাপন। তারপরে তুমি আরেকটা করতে পারো, একটাকে দিব নাকি একটাই দিব? আচ্ছা, একটা না থাকে একটাই করো। একটা করলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা এটা একটু করে আমাদের কমেন্ট সেকশনে অ্যান্সারটা জানাবা। ক্লিয়ার? পরের টেপে চলে যাই।
টাইপ 10। এবার আসবে, ধরো তোমাকে একটা বিক্রিয়া বলে দিলাম, জিঙ্ক সলিড, জিঙ্ক অ্যাকুয়াস, দুটো দাগ, কপার অ্যাকুয়াস, কপার সলিড। এর সামগ্রিক কোষটির অর্ধকোষ বিক্রিয়াগুলো এবং সামগ্রিক কোষ বিক্রিয়া লেখো। বুঝছো কিনা? তোমাদের এখন একটু আগে আমরা দেখছি আমাদের বিক্রিয়া জানি, আমাদের অর্ধকোষ উপস্থাপন করছি বা সাময়িক কোষ উপস্থাপন করছি। এখন সামগ্রিক কোষ আমাদের দিয়ে দিচ্ছে, আমরা অর্ধকোষটা মানে বিক্রিয়াটা লিখবো। দেখো জিঙ্ক কি করছে এখানে, প্রথমে সলিড পরে অ্যাকুয়াস, মানে কি করছে, এটা অ্যানোড হিসেবে আছে। অ্যানোডে কি ঘটে, জারণ ঘটে। মানে বোঝাই যেতেছে জিঙ্ক সলিড, দুটো ইলেকট্রন দান করে জিঙ্ক 2+ হয়েছে। সেম টু সেম কপারের ক্ষেত্রে যদি দেখো, কপার ক্যাথোড হিসেবে আছে, তার মানে কপার 2+, দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার সলিড হয়েছে। সিকোয়েন্স বুঝছে কিনা? তাহলে এখন 2 এর দুইটা ইলেকট্রন দুটো কাটাকাটি, তাহলে জিঙ্ক সলিড প্লাস কপার 2+ অ্যাকুয়াস, জিঙ্ক 2+ অ্যাকুয়াস প্লাস কপার সলিড। বুঝছে কিনা? এই হলো আমাদের, যদি আমাদেরকে কি করে অর্ধকোষ বিক্রিয়াগুলো দিয়ে দেয়, আমরা সামরিক কোষ বিক্রিয়াটা লিখতে পারবো। তো এরপরে আমরা পরের ইম্পর্টেন্ট টাইপে চলে যাই, কোষ বিভব নির্ণয়, টাইপ 11। টাইপ 11, কোষ বিভব নির্ণয়। খেয়াল করো, অক্সিডেশন মানে অক্স মানে কি বোঝায়, অক্সিডেশন বা জারণ, আর রেড মানে কি বোঝায়, রিডাকশন বা বিজারণ। এখন আমরা কোষ বিভব নির্ণয় করা যায় কয় ভাবে? কোষ বিভব নির্ণয় করা যায় দুই ভাবে। এক, প্রমাণ অবস্থার জন্য, 25°C, 1 atm, 1 মোলার। এই প্রমাণ অবস্থার জন্য এইভাবে নির্ণয় করা যায়, এটাকে বলা ই নট সেল। ই নট সেল ইকুয়াল টু আমরা লিখতে পারি ই নট অ্যানোড অক্স মাইনাস ই নট ক্যাথোড অক্স, অথবা ই নট ক্যাথোড রেড মাইনাস ই নট অ্যানোড রেড, অথবা একটা আছে ই নট অ্যানোড অক্স প্লাস ই নট ক্যাথোড রেড। এই হলো মোটামুটি ই নট সেল বের করার তিনটা সূত্র। একটা হলো ই নট অ্যানোড অক্স মাইনাস ই নট ক্যাথোড অক্স, একটা হলো ই নট ক্যাথোড রেড মাইনাস ই নট অ্যানোড রেড, আর হলো ই নট অ্যানোড অক্স প্লাস ই নট ক্যাথোড রেড। তো যদি আমাদেরকে প্রশ্নে দুইটাই জারণ বিভব বলে দেয়, দুইটাই অক্স থাকে, তখন সূত্র চলে যাবে প্রথমটা। যদি আমাদের দুইটাই বিজারণ থাকে, রেড থাকে, তখন সূত্র আমি চলে যাবো তৃতীয়টা। আর যদি একটা জারণ থাকে, একটা বিজারণ থাকে, তাহলে সূত্র আমি চলে যাবো তৃতীয়টা। তো মজার বিষয় কি, 3 নাম্বারটা দিয়ে তুমি যে কোনো অঙ্ক করতে পারো। যেমন ধর তোমার দুইটাই জারণ দেওয়া আছে, তো প্রথমটা তো জারণের জন্য আসেই, পরেরটা যেহেতু বিজারণ দেওয়া আছে, এটাকে চেঞ্জ করে কি করে দেবো, জারণ করে দিব। কি হবে, মান সব সেম থাকবে, জাস্ট এই প্লাসের জায়গায় কি করে দেবো, মাইনাস করে দিব। তুমি যা চিহ্নটা চেঞ্জ করে তুমি জারণকে বিজারণ বানাইতে পারো, বিজারণকে জারণ বানাইতে পারো। তো তুমি শুধু 3 নাম্বার সূত্র দিয়ে যে সব অঙ্ক মিলাইতে পারো, অথবা তুমি যদি চাও না আমি কোনো কনফিউশনে থাকতে চাই না, আমি পার্টিকুলারই করবো অঙ্কগুলো একদম, তো তুমি এই 3টে সূত্র ইউজ করতে পারো। যে দুইটাই জারণ থাকে তখন সূত্র হইলো প্রথমটা, দুইটাই বিজারণ থাকে সূত্র হলো দ্বিতীয়টা, আর একটা জারণ একটা বিজারণ থাকলে সূত্র তৃতীয়টা। ক্লিয়ার কিনা? আচ্ছা, এরপরে আমি যাই 2 নম্বরটা, কোষ নির্ণয় করে দুইভাবে একটু বললাম, এটা গেল প্রমাণ অবস্থায়। এবার অপমান অবস্থায় কিভাবে নির্ণয় করতাম একটু সেটা দেখবো।
এটাকে বলে নান্স সমীকরণ। কি? নান্সড সমীকরণ। আচ্ছা, সূত্রটা কি হবে? ই নট সেল ইকুয়াল টু ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস আর টি ডিভাইডেড বাই এন এফ লন অ্যানোড এক্স ডিভাইডেড বাই ল ক্যাথোড টু দি পাওয়ার ওয়াই। তোমাকে ইনার সেল বের করতে হবে। আর আমরা জানি আর হলো মোলার গ্যাস ধ্রুবক, টি তাপমাত্রা দেওয়া থাকবে, অথবা আমরা ধরে নিব টিএন আমরা তুল্য মোল সংখ্যা জানি এফ 96/500। আর এখানে অ্যানোডের ঘনমাত্রা, এখানে ক্যাথোডের ঘনমাত্রা, আর যার সামনে যত মোল থাকবে ওটা তার কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। এই হলো মোটামুটি আমাদের নাম সমীকরণ। তো আমরা কয়েকটা অঙ্ক করি। অঙ্কের আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমরা অধিকাংশ মানুষ অ্যানোড আর ক্যাথোড নির্ণয় করতে জানি না। আমরা এই ক্ষেত্রে এই জায়গাটায় অঙ্কে ভুল করি, কোনটাকে অ্যানোড ধরবো কোনটাকে ক্যাথোড ধরবো এটা বের করতে কিন্তু আমরা ভুল করি। তো আমি সাকিব ভাই তোমাদের জন্য স্পেশাল 4টা সূত্র লিখে দিব। এই 4টা সূত্র ফলো করলে তুমি যে কোনো বিক্রিয়া প্রশ্ন যত কঠিনভাবে থাক না কেন, যেভাবে ঘুরে বাজে থাক না কেন, তুমি ইজিলি অ্যানোড আর ক্যাথোড তুমি আইডেন্টিফাই করতে পারবা। তো চলো আমি একটু লিখে দিই তোমাদের। তোমরা অধিকাংশই দেখবা তোমরা এটা করতে পারতেছো না, বা বইতে অঙ্কগুলো তোমরা মুখস্থর মতো করো, প্র্যাকটিস করতে করতে কোনো রকম আয়ত্ত করো। বাট এক্সাক্ট জিনিসটা এটা না, এক্সাক্ট জিনিসটা ম্যাথ কখনো মুখস্থ করার দরকার হয় না, তোমার বুঝতে হবে কনসেপ্টটা। তো এই যে আমি তোমাদেরকে যে লিখে দিলাম সূত্রগুলো কোনটা কখন ইউজ করবা, আর এবার তোমাকে আমি দেখাই দেবো অ্যানোড ক্যাথোড কিভাবে আইডেন্টিফাই করবা, তাহলে তুমি যে কোনো অঙ্ক জায়গায় বসে করতে পারো, তোমার তো কোনো প্যারা নেই। তো এইভাবে একটু শিখতে হবে, প্র্যাকটিসগুলো করতে হবে। তো আসো আমি দেখাবো অ্যানোড নির্ণয়। কি নির্ণয়? অ্যানোড নির্ণয়। খেয়াল করো, তুমি যদি অ্যানোডটা নির্ণয় করতে পারো, ক্যাথোড তো অ্যানোড বাদে যেটা থাকবে ওইটাই ক্যাথোড থাকবে, তাই তো? তোমাকে দুইটাই চাপ দেওয়ার দরকার নাই। তুমি যদি শুধু তুমি যে কোনো একটা বের করো, তুমি অ্যানোডটা আমি তোমাকে নির্ণয় করে শিখে দিচ্ছি, তুমি অ্যানোড আইডেন্টিফাই করতে পারলে বাকি যেটা থাকবে ওইটাই কি? ক্যাথোড। তো অ্যানোড নির্ণয় করবে কেমনে? ফার্স্ট 1 নাম্বার, যেটির জারণ বিভব বেশি। কি লিখছি? যেটির জারণ বিভব বেশি। মনে করো প্রশ্ন তোমাকে বলে দিল ম্যাগনেসিয়াম আর জিঙ্কের জারণ বিভব বলে দিল 0.26 0.89। এখন যখন তোমাকে প্রশ্নে দুইটাই জারণ বিভব বলবে, তুমি খেয়াল রাখবে কোনটা জারণ বিভব বেশি। যেটা জারণ বিভব বেশি সেটা অ্যানোড, আর যেটা জারণ বিভব কম সেটা ক্যাথোড। সেকেন্ডটা লিখতে পারো, যেটির বিজারণ বিভব কম। কি বলছি? যেটির বিজারণ বিভব কম। এবার তোমাকে প্রশ্ন জারণ বিভব বলে নাই, তোমাকে বিজারণ বিভবের মান বলে দিচ্ছে, তখন যেটা বিজারণ বিভবের মান কম ওইটা হবে তোমার অ্যানোড। 3 নাম্বার, তোমাকে জারণ বিভব বলে নাই প্রশ্নে, বিজারণ বিভব বলে নাই, জাস্ট দুইটা মৌল বলে দিল ম্যাগনেসিয়াম আর জিঙ্ক, অথবা যে কোনো দুইটা মৌল বলতেই পারে। তো তখন তুমি কি করবা? যেহেতু তুমি জারণ বিভব বা বিজারণ বিভব কোনোটাই জানো না, তুমি চলে যাবো সক্রিয়তা সিরিজে। যেটির সক্রিয়তা বেশি ওইটা হবে অ্যানোড। যেটির সক্রিয়তা বেশি। 4 নাম্বার, একটু ব্যতিক্রম টাইপ যে কোশ্চেনগুলো আসে। কি কি আসে? পাত্রে দ্রবণ রাখা যাবে কি না। তোমাদের প্রশ্ন মাঝে মাঝে আসে, পাত্রে কি দ্রবণটা রাখা যাবে? পাত্রে দ্রবণ রাখা যাবে কি না এমন অঙ্কের ক্ষেত্রে পাত্রটিকে অ্যানোড ধরে, এমন অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে? পাত্রটিকে অ্যানোড ধরে ই নট সেল নির্ণয় করতে হবে, বা ই সেল নির্ণয় করতে হবে। ই নট সেল অথবা ই সেল নির্ণয় করতে হবে। অথবা প্রশ্নে দেখা গেল তোমাকে কিছু বলেই নাই। কি করলো? প্রশ্নে তোমাকে কিছু তেমন একটা বলেই নাই, জাস্ট বিক্রিয়া দিয়ে দিচ্ছে, কারণ কিছুই তোমাকে ক্লিয়ার করে নাই। তখন তুমি কি করবা? বিক্রিয়া অনুসারে তুমি দেখলেই বুঝো, আমি তোকে শিখাই দিচ্ছি কখন অ্যানোড কোনটা ক্যাথোড, তুমি বিক্রিয়া দেখলেই বুঝতে পারবা। প্রথমে সলিড পরে অ্যাকুয়াস থাকলে অ্যানোড, আর প্রথমে অ্যাকুয়াস পরে সলিড থাকলে কি? ক্যাথোড। তুমি দেখলেই বুঝতে পারবা, বিক্রিয়া অনুসারে তুমি অ্যানোড আর ক্যাথোডটা বের করতে পারবা। এই হলো মোটামুটি অ্যানোড নির্ণয়। যদি দুইটা জারণ বিভবের মান আমাকে প্রশ্ন বলে দেয়, তাহলে আমি যেটি জারণ বিভব বেশি ওইটা অ্যানোড, যদি বিজারণ বিভবের মান বলে দেয় যেটি বিজারণ বিভব কম ওইটা অ্যানোড, আর যদি কিছু না বলে যেটা সক্রিয়তা বেশি সেটা অ্যানোড। আর ব্যতিক্রম কি? পাত্রে দ্রবণটি রাখা যাবে কিনা। আরো কিছু কথা আছে তোমাকে বলতেছি, স্বতঃস্ফূর্ত কিনা, এরকম কিছু কথা আছে তোমাকে দেখাইতেছি, আগে এটা শেখাই। তো পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা এমন অঙ্কের ক্ষেত্রে তুমি কি করবা? এমন অঙ্কের ক্ষেত্রে তুমি পাত্রটাকে অ্যানোড ধরে তুমি ই নট সেল বা ই সেল নির্ণয় করবা। আর যদি এটাও না থাকে, তুমি যা বিক্রিয়াটা খেয়াল করবা, বিক্রিয়ায় যদি সলিড আগে আর অ্যাকুয়াস পরে থাকে তাহলে ওটা অ্যানোড, আর অ্যাকুয়াস থেকে সলিড পরে থাকলে ওটা ক্যাথোড। তো এইভাবে তুমি আইডেন্টিফাই করে তুমি অঙ্কগুলো করতে
পারবা। তো আশা করি এরপর থেকে তোমার এই কোর্স বিভাগের অঙ্ক মুখস্থ করা লাগবে না, বা তোমার বইয়ের সাথে তাল মিলিয়ে একদম মুখস্থ প্র্যাকটিস করতে করতে আয়ত্ত করা লাগবে না। তুমি এখন যে কোনো অঙ্ক নিজের মাথা থেকেই করতে পারবে, বুঝে বুঝে করতে পারবা। তো চলো এবার আমরা একটু ম্যাথ করি। একটা ম্যাথ দেখলে কনসেপ্ট আর ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন দেখি আমরা, ফেরাস এবং জিঙ্কের জারণ বিভব ফেরাস এবং জিঙ্কের জারণ বিভব কত? জারণ বিভব যথাক্রমে 0.26 ভোল্ট প্লাস, এখানে এগুলো সাইনগুলো খেয়াল রাখতে হবে, সাইনগুলো দেওয়া লাগবে, প্লাস 0.26 ভোল্ট এবং প্লাস 0.76 ভোল্ট। কোষটি স্বতঃস্ফূর্ত কিনা? কোষটি স্বতঃস্ফূর্ত কিনা? তোমাকে কোষটি স্বতঃস্ফূর্ত বলুক আর পাত্রে দোবনটি রাখা যাবে কিনা বলুক, যাই বলুক না কেন, তোমাকে ফার্স্ট অফ অল কি করতে হবে? ই সেল বা ই নট সেলটা তোমাকে বের করে নিতে হবে। তো ই নট সেল বের করার সূত্রটা কি? এখানে যেহেতু দুইটাই জারণ বিভব বলছে, তখন সূত্র কোনটা চলে যাবে? প্রথমটা, ই নট অ্যানোড অক্স মাইনাস ই নট ক্যাথোড অক্স। তো এখানে অ্যানোড কোনটা? যেটা জারণ বিভব বলছে আমি মাত্রই তোমাদের শিখাইলাম, জারণ বিভব বললে যেটা জারণ বিভব বেশি সেটা অ্যানোড, আর যেটা কম ওটা ক্যাথোড। তুমি দেখা যাচ্ছে জিঙ্কের পরেরটা জারণ বিভব বেশি আছে 0.76, তো ওইটা অ্যানোড হয়ে যাবে, প্লাস 0.76 মাইনাস 0.26। তাহলে তুমি মাইনাস করে তুমি কত পাচ্ছ? প্লাস 0.50 ভোল্ট। এবার খেয়াল করো, তাহলে আমরা কোষ বিভব কেমন নির্ণয় করবো আমরা বুঝে গেলাম। এবার কোষটি স্বতঃস্ফূর্ত কিনা? যদি প্লাস থাকে তাহলে কোষটি স্বতঃস্ফূর্ত, আর যদি মাইনাস থাকে তাহলে স্বতঃস্ফূর্ত নয়। বুঝছে কিনা? যদি প্লাস আসে আমাদের অ্যান্সারটা তাহলে আমরা লিখবো কোষটি স্বতঃস্ফূর্ত, আর যদি মাইনাস আসে আমাদের অ্যান্সারটা তাহলে আমরা লিখবো কোষটি স্বতঃস্ফূর্ত নয়। তারপরে আসো, যদি প্লাস হয় স্বতঃস্ফূর্ত হয় তখন সে বিক্রিয়া করতে পারে, তাহলে এটাকে পাত্রে রাখা যাবে না। যদি প্লাস হলে পাত্রে রাখা যাবে না, আর যদি মাইনাস হয় তখন সে বিক্রিয়া করতে পারে না, স্বতঃস্ফূর্ত নয়, তখন পাত্রে রাখা যাবে। কনসেপ্ট বুঝছে কিনা? এই হলো টোটাল আমাদের এই অধ্যায়। আশা করি তোমরা অধ্যায়গুলো বুঝতে পারছো, এবং তোমাদের এতদিনের যে মনে প্রশ্ন, এই অধ্যায় আমি দেখছি অনেকেরই সমস্যা থাকে, ঠিকমতো বুঝেই না বা পড়েই না। তো এই যে আমার লেকচারটা যদি কেউ দেখো, আশা করি মোটামুটি অধ্যায় সব অঙ্ক প্লাস কোনো বেসিক ক্লিয়ার হয়ে গেছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের দোয়া করবা। এই অধ্যায়টা আশা করি কেউ মিস করবে না, প্রত্যেকেই ভিডিওটা দেখবে এবং প্র্যাকটিস করবা। বাসায় যেগুলো করতে দিচ্ছ এগুলো করার চেষ্টা করবা। তো সবাই আমার জন্য দোয়া করবা। তো আজকে এখানেই শেষ করতেছি। তো খোদা হাফেজ, বেস্ট অফ লাক সবার জন্য।